অপারেশন ডেভিল হান্ট, হু ইজ দ্য ডেভিল? কে হান্ট করবে? সরকার চাইলে 10 দিনের মধ্যে বাংলাদেশকে ঠান্ডা করে দিতে পারে, সরকার চায় নাই, তাই হয় নাই। আমি তো হান্টিং করতে চাই নাই, আমি তো একটা সমাজকে একটা দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে চেয়েছি। সরকার তো নিজেই নিজের মধ্যেই তো আপনার ফ্যাসিস্টের দূষরদেরকে ঢুকিয়েছে। যতক্ষণ শয়তান থাকবে ততক্ষণ এটা চলবে। আচ্ছা, শয়তানটা কে? কে কাকে শয়তান বলছে? অনেক সময় কিন্তু পরাজিতরাও কখনো কখনো ফিরে আসে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হয়ে আমরা আপনাদের সামনে পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাবলী এবং দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে দুজন যুক্ত থাকবেন। তবে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন একজন, পরিচয় করে দিব আপনার সাথে, জনাব রাজিকুজ্জামান রতন, সহকারী সাধারণ সম্পাদক বাসদ, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। আলোচনা শুরু করতে চাই। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু আজকে বর্তমান পরিস্থিতি এবং অপারেশন ডেভিল হান্ট। আপনি শুনেছেন গাজীপুরে ছাত্র জনতার উপরে হামলা হয়েছে এবং বলা হচ্ছে সন্ত্রাসীরা হামলা করেছে, এবং এরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দিয়েছেন, এবং এরই মধ্যে আমরা দেখেছি প্রায় 1308 জনকে গ্রেফতার করা হয়েছে, এটি পুলিশ সদর দপ্তর বলছে। আসলে কারা ডেভিল এবং তাদের কিভাবে বাছাই করে গ্রেফতার করা হচ্ছে? ধন্যবাদ। গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো প্রত্যাশা এক বিন্দুতে মিলে গিয়েছিল। সে বিন্দুটা কি? যে আমরা একটা গণতান্ত্রিক সমাজের দিকে যাব। গত 15 বছর যে স্বৈরশাসন ছিল, গত 15 বছর যে নিপীড়ন ছিল, পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে জনগণকে যেভাবে নিপীড়ন করা হয়েছিল বা বিরোধী মতকে দমন করা হয়েছিল, সেটাকে আমরা ভেবেছিলাম যে গণঅভ্যুত্থানের পরে তার বিপরীতে গণতন্ত্রের পথে দেশটা যাত্রা শুরু করবে। প্রত্যেকটা গণঅভ্যুত্থানে মানুষের এরকম প্রত্যাশা থাকে। শুধু গণঅভ্যুত্থান নয়, আমাদের স্বাধীনতা যুদ্ধ কি বিপুল প্রত্যাশা ছিল যে পাকিস্তানি শোষণ, পাকিস্তানি শাসন, মিলিটারি শোষণ বা শাসন অথবা সাম্প্রদায়িকতা, এগুলোর বিরুদ্ধে মানুষ একটা গণতান্ত্রিক এবং মুক্ত পরিবেশ পাবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে মানুষের সব আশা বোধহয় পূর্ণতা পায় না, এবং অভ্যুত্থানগুলোর মধ্য দিয়ে আকাঙ্ক্ষাটা একটা উচ্চ সীমায় ওঠে, প্রতিরোধটাও তীব্রতর হয় আর আক্রমণটাও থাকে শাসক গোষ্ঠীর থেকে তীব্রতর। ফলে তখন একটা চূড়ান্ত লড়াই হয় মুখোমুখি। অভ্যুত্থানের আগে যেটাকে বলবো আমরা নোডাল পয়েন্ট বা চূড়ান্ত মুহূর্ত, শাসক গোষ্ঠী তার সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে জনগণের উপরে, আর জনগণও তার প্রতিরোধের সমস্ত শক্তি নিয়ে শাসককে উচ্ছেদ করে। ফলে এই লড়াইয়ে শেষ পর্যন্ত জনগণ জয়ী হয়, এবং জয়ী হওয়ার পরে প্রাথমিকভাবে যেটা হয়, বিজয়ী জনগণ কখনো কখনো আনন্দে উদ্বেলিত হয়, কখনো কখনো তার মধ্যে প্রতিহিংসার সেই আগুনটাও থাকে। এবং যে কারণে আমরা দেখেছি যে এবার 5ই আগস্টের পরে একটা প্রতিরোধ এবং প্রতিহিংসার আগুনও কিন্তু জ্বলেছিল। সেই আগুন জ্বলেছিল, সেই আগুনে জ্বলে পুড়ে অনেকটা ছারখার হয়ে গিয়েছিল সাবেক ক্ষমতাসীনদের অনেকের বাড়ি ঘর। এটাকে অনেকটা স্বাভাবিক হিসেবে অনেকে নিয়েছে যে প্রতিক্রিয়ার কিছু স্বাভাবিক পথ থাকে, যেমন ঘূর্ণিঝড়ের একটা স্বাভাবিক পথ থাকে। পরবর্তী যে জনগণের আসলে যে ক্ষোভটা, সেটার একটা বহিঃপ্রকাশ ঘটে থাকে। হ্যাঁ, কিন্তু 6 মাস পরে যদি সেরকম পরিস্থিতি চলতে থাকে, তাহলে মানুষ মনে করবে তাহলে এর মধ্যে 6 মাসে কতটুকু অগ্রগতি হলো। এই 6 মাসে তো অন্তত এইটুকু অগ্রগতি মানুষ প্রত্যাশা করতে চেয়েছিল যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাকে পরাজিত করলাম তাদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কতজনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আবার দেখলাম আগের মতোই কিছু পথ কিন্তু নেওয়া হয়েছিল। সে মামলায় অসংখ্য মানুষকে যুক্ত করা, অথবা একদম গড়ে মামলা দিয়ে দেওয়া। যে অপরাধের সঙ্গে তিনি জড়িত নন, সেই অপরাধের জন্য তাকে যদি দায়ী করা হয়, তাহলে দুটো ঘটনা ঘটে। প্রথমত বিচার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়, দ্বিতীয়ত মানুষের মনন জগতে এটা আসে যে মামলাটা ঠিক নয়, এটা হয়রানিমূলক মামলা। দুটোই কিন্তু খারাপ। যদি আইনটাকে ভুলভাবে প্রয়োগ করা হয় সেটা যেমন খারাপ, আর মানুষ যদি একবার ভাবতে শুরু করে এই মামলাগুলো হচ্ছে হয়রানিমূলক, তাহলে সেটাও কিন্তু মানুষের মনন জগতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া ফেলে। তা আমরা মনে করি সেই ঘটনাগুলো আসলে খেয়াল করা উচিত ছিল যে গত 6 মাসে
অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা আকাঙ্ক্ষার বাস্তবায়ন কতটুকু করতে পারলাম, আর অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিশোধের যে আকাঙ্ক্ষা তৈরি হতো সেটা কতটুকু বাস্তবায়ন হলো। আমরা কি প্রতিশোধের জায়গায় যেতে চেয়েছি না প্রতিকারের পথে যেতে চেয়েছি? প্রতিশোধ তো যে কেউ নিতে পারে, কিন্তু যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টাকে দূর করার মধ্য দিয়ে প্রতিকার হয়। মানে যেমন করে আগের প্রশাসন ছিল তেমন করে প্রশাসন চালাবো না, যেমন করে আগের বিচার ব্যবস্থা ছিল তেমন করে বিচার ব্যবস্থা চলবে না, যেমন করে দমনপীড়ন ছিল সেরকম করে দমনপীড়ন করব না, যেমন করে আগে ট্যাগিং করা হতো সমস্ত কিছুকে সেই ট্যাগিংটা হবে না। এটাই তো শাসক যে ব্যবস্থা পরিবর্তন করেছিল সেই ব্যবস্থা পুনরায় আবার ফিরিয়ে আনা জনগণের স্বার্থে আসলে সেটা করা। কিন্তু এই যে অভ্যুত্থান পরবর্তী যে ক্ষোভ মানুষের, সেটা কিন্তু আমরা 5ই আগস্ট পরবর্তীতে দেখেছি। এবং আসলে আমাদের যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বলেছিলেন যে তার ক্ষমতা হারানোর পরে কয়েক লাখ মানুষ প্রাণ হারাবে কিংবা এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু সেরকম ঘটনা আমরা দেখিনি। মানুষ কিন্তু তার ধৈর্যের পরিচয় দিয়েছে। বরঞ্চ আমরা এটা দেখেছি যে 3 দিন যখন দেশে কার্যত কোনো সরকার ছিল না এবং কোনো আইন শৃঙ্খলা বাহিনীও ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী প্যারালাইজড, কখনো কখনো তারা বলছে ট্রমাটাইজড। তো প্যারালাইজ এবং ট্রমাটাইজড আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরেও সেই মাত্রায় বিশৃঙ্খলা কিন্তু জনগণ করেনি। তার মানে আমি জনগণকে দোষ দেব না, আমরা জনগণকে দোষ দেব না, জনগণ পরিবর্তন চেয়েছে। একটি সরকার ক্ষমতা নেয়ার পরে এই 6 মাস পরে এসে কিন্তু আবার ওই ক্ষোভটা বহিঃপ্রকাশ হচ্ছে কেন আসলে? তাহলে সরকারের দায়িত্বটা কোন জায়গায়? সেই কথাটাই বলতে চেয়েছি যে 5ই আগস্টের পরে যেটা খুবই স্বাভাবিক ছিল সেই ঘটনাটা 6 মাস পরে কিন্তু স্বাভাবিক থাকবে না। তখন মনে হবে এই ঘটনাটা কি পরিকল্পিত, এটার পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? মানে যখন যে কাজটা করলে সেটাকে স্বাভাবিক মনে হয় সেই কাজটা অন্য সময় মনে করলে সেটাকে কিন্তু স্বাভাবিক মনে হবে না। যে কারণে 5ই আগস্টের পরবর্তী প্রতিক্রিয়াটা স্বাভাবিক ছিল। এই সমস্ত ক্ষেত্রে মানুষ ভেঙে চুরে গুড়িয়ে দিতেই পারে। আমরা 52 সালের ভাষা আন্দোলনের সময় দেখেছি না, 69-এর গণঅভ্যুত্থানের সময় দেখেছি না, 90-এর গণঅভ্যুত্থানের সময় দেখেছি না, যে অভ্যুত্থান মানেই হচ্ছে বড় কোনো আন্দোলন মানেই হচ্ছে তারপরে মানুষের একটা স্বাভাবিক প্রতিক্রিয়ায় সে তখন একটা প্রতিশোধের আগুন জ্বলে তার। কিন্তু যখনই সরকার কোনো একটা ক্ষমতায় আসে, যে সরকারই হোক, নির্বাচিত হোক অথবা তত্ত্বাবধায়ক সরকার হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকার হোক, তাকে প্রথম দায়িত্বটা নিতে হয় একটু ঠান্ডা হন, একটু শান্ত হন, আইন এবং শৃঙ্খলাটাকে মেনে চলুন, আইনটাকে নিজের হাতে তুলে নেবেন না। তো ফলে সেই কাজটা 6 মাসে কেন করা যায়নি এটা একটু খুঁজে বের করা দরকার। 2 নম্বর হচ্ছে গাজীপুরের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করেই কি অপারেশন ডেভিল হান্ট হলো, নাকি অপারেশন ডেভিল হান্ট হওয়ার জন্য আগে থেকে অন্য কোনো পরিকল্পনা বা প্রস্তুতি ছিল? এটা এখন ভাবতে হবে। যদি গাজীপুরের ঘটনা দিয়েই হয় তাহলে অপারেশনটা গাজীপুর কেন্দ্রিক হওয়ার কথা ছিল, কিন্তু অপারেশনটা তো সারা দেশেই, তার মানে অপারেশন ডেভিল হান্টটা সারা দেশের জন্য। তারপরে যে বিষয়টা, নামকরণটা কিন্তু খুবই বলবো যে একটু সংকট তৈরি করবে। অপারেশন ডেভিল হান্ট, হু ইজ দ্য ডেভিল? কে হান্ট করবে? আমাদের শিকারী এই কথাটার মধ্যে কিন্তু একটা প্রচণ্ড মানে বলবো আক্রমণাত্মক মনোভাব আছে। দ্বিতীয়ত এর মধ্যে একটা নির্মমতা আছে। পশু শিকার করা, প্রাণী শিকার করা, ঠিক তেমনি কি মানুষ শিকার করা? আবার একজন বললেন যতক্ষণ শয়তান থাকবে ততক্ষণ এটা চলবে। আচ্ছা, শয়তানটা কে? কে কাকে শয়তান বলছে? তাহলে শয়তান বলার তো একটা আইনি বিধান থাকতে হবে, অথবা তার অপরাধ বিচারের তো একটা আইনি বিধান থাকতে হবে, একটা এক্সাক্ট ডেফিনিশন থাকতে হবে যে আওতায় এনে তাকে আমরা নির্বাচন কাকে আমি ডেভিল বলছি, কোন অপরাধের কারণে তাকে ডেভিল বলছি। এবং আমরা যদি বুর্জোয়ার জুরিসপ্রুডেন্সটাও দেখি, যেটাকে আমরা ডেমোক্রেটিক কথাটা বলি অনেক সময়, সেক্ষেত্রে আপনার অপরাধের জন্য কিন্তু আমি দায়ী হতে পারি না, অথবা আপনার অপরাধের জন্য আপনার বাবাকে আমি দায়ী করতে পারি না, কিংবা আপনার অপরাধের জন্য আপনার মা তুলে আমি গালি দিতে পারি না। এটা কালচারেরও পরিপন্থী, কিন্তু কথাবার্তার মধ্যে কিন্তু সেগুলোর খুব একটা আমরা মাত্রা দেখছি না। আর তারপরে হলো সে ডেভিল কোন কাজের জন্য সে ডেভিল বলে চিহ্নিত হবে, সেই ডেভিলকে কি আইনের বিচারের মধ্যে নিয়ে আসবো আমরা। এর আগে তো আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছি, সেই ক্লিন হার্টের মধ্যে দিয়ে কি আমরা ক্লিন করতে পেরেছিলাম সব কিছু, নাকি দেখা গেছে সেই ক্লিন হার্টের মধ্যে দিয়ে কখনো কখনো কিছু উদ্দেশ্য চরিতার্থ হয়েছে? এবারও কি ডেভিল হার্ট অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে ডেভিলকে উচ্ছেদ করা হবে, নাকি শুধু হান্টিং হবে? হান্টিং এগেনস্ট হুম, এই প্রশ্নটা কিন্তু সামনে আসতে পারে। এই যে 1000-1500 অ্যারেস্ট হচ্ছে, আরও হয়তো অ্যারেস্ট হবে, কারণ এটা একদিনের পরিসংখ্যান, আসলে আরও অনেক অ্যারেস্ট হবে। কিন্তু অ্যারেস্টে কি সব সময় এই নিচু স্তরের একটু নিরীহ গোছের মানুষগুলোই ধরা পড়বে, নাকি এর মধ্য দিয়ে আবার বড়রা অনেক সময় আড়ালেই থেকে যাবে, ছোটরাই খড়গের নিচে পড়বে, এরকম কি হবে? নাকি এটার মধ্যে দিয়ে আবার জনগণের মধ্যে পাল্টা সিম্প্যাথি তৈরি হয়ে যেতে পারে, যে নিপীড়ন তুমি চালাচ্ছ তার মধ্য দিয়ে তুমি কিন্তু তোমার চরিত্রের এবং ব্যবহারের কোনো উন্নত রুচির ছাপ দেখাতে পারছো না।
অনেক সময় কিন্তু পরাজিতরাও কখনো কখনো ফিরে আসে। পরাজিতরা যেমন ছাপ রেখে যায়, যে ফ্যাসিস্ট সরকারকে আমি তাড়াতে গেলাম, সেই ফ্যাসিস্ট সরকার তাড়াতে গিয়ে আমাদের নিজের মনের মধ্যেও যদি ফ্যাসিস্ট আচরণটা করতে থাকি, ওরা আমাদেরকে ট্যাগ লাগিয়ে দিত কথায় কথায় স্বাধীনতা বিরোধী, কথায় কথায় উন্নয়ন বিরোধী, কথায় কথায় ষড়যন্ত্রকারী, কথায় কথায় অন্য দেশের এজেন্ডা বাস্তবায়নকারী। এখনও যদি সেই রকম কথাগুলো, কথায় কথায় ফ্যাসিস্টের দোসর, কথায় কথায় আইন শৃঙ্খলা বিপন্নকারী এরকম হতে থাকে, মানুষ বলবে ওই ট্যাগিং কালচারটা তো থেকেই গেল। ফলে আমরা তো ট্যাগিং চাই না, আমরা একটা বিচার চাই, আমরা একটা যাচাই করতে চাই, আমরা একটা ডেমোক্রেটিক পদ্ধতি তৈরি করবার জন্য এই 15টা বছর লড়াই করেছি। কত এই যে আপনাদের এখানেও কথা বলতে এসে কত আজে বাজে কথা আমরা শুনেছি। যদি কোনো একটা যুক্তির কথা বললে, দূর আপনার যুক্তি কে মানে, কয়টা ভোট আছে আপনার, এটা বলে তাচ্ছিল্য করার জন্য প্রবণতা ছিল। অথবা ও আপনারা তো অমুকের দালাল, অথবা আপনারা তো অমুকের দোসর, অথবা আপনারা ষড়যন্ত্র করছেন। এই কথাগুলো আমরা শুনেছি, এখনও যেন সেই কথাগুলো না শুনে। আমি আক্রান্ত হয়েছি বলে, আমাদের দল বাসদ আক্রান্ত হয়েছে বলে ওই একই আক্রমণ আপনার উপরে হোক, আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে কিন্তু সেটা চাইবো না। আমি বলবো যে আমরা যেভাবে আক্রান্ত হয়েছি, আগের ঘটনা যদি পুনরাবৃত্তি হতেই থাকে তাহলে আমরা তাহলে তো পরিবর্তন হলো না, তাহলে পুনরাবৃত্তি হলো। পরিবর্তন এবং পুনরাবৃত্তি এক জিনিস নয়। আমরা পরিবর্তন চেয়েছি, পুনরাবৃত্তি নয়। পুনরাবৃত্তি হলে হবে আপনি অন্যায় করেছেন তাই আমি অন্যায় করেছি, তো মানুষ বলতে তাহলে তোমরা দুজন একই। তাহলে কে তুমি বললা যে তুমি কেন ফ্যাসিস্ট তাড়াতে গিয়েছিলে? তুমি ফ্যাসিস্ট তাড়াতে গিয়েছিলে তোমাদের একটা সিস্টেম ব্রেক করতে গিয়েছিলে। তুমি ফ্যাসিস্ট তাড়াতে গিয়েছিলে জীবনের ঝুঁকি নিয়ে তুমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গিয়েছিলে। তুমি না বৈষম্য দূর করতে গিয়েছিলে? তো বৈষম্য কত জায়গায় থাকে, বৈষম্যের বেদনা মানুষের জীবনে কত। বাজারে গেলে মানুষ বোঝে বৈষম্যের বেদনা কি। একজন ভরা পকেটে যায়, একজন খালি পকেটে যায়, কিন্তু দুজনেরই পেটে ক্ষুধা আছে। একজন তার ক্ষুধা নিবৃত্ত করতে পারে, একজন পারে না। যে বেতন আমি পাই, যে বেতন আপনি পান, দুইজন মিলে একই রকম জিনিস কিনতে পারি না। বাজার থেকে কেন সয়াবিন তেলটা উধাও হয়ে যায়? বাজারে কেন চিনির দামটা কমে না? এই রোজা আসার আগেই খেজুরের দাম বাড়ার প্রবণতাটা কেন তৈরি হয়? কিংবা জ্বালানি তেলের দাম যে আবার একটু বেড়ে গেল, এর প্রভাবটা কি? বিশ্ববাজারে তেলের দাম কি অতখানি বেড়েছে? এগুলো নিয়ে মানুষ প্রশ্ন করবে না? এই প্রশ্ন করার পরিবেশটা তৈরি করবার জন্যই তো আমরা গণতন্ত্র চেয়েছিলাম। এবং এই প্রশ্ন করার মধ্য দিয়ে মানুষ বুঝবে যে রাষ্ট্রটা যেভাবে পরিচালিত হচ্ছে, আমি সব ক্ষেত্রে আমার হয়তো আমার পছন্দ মতো জিনিস পাই নাই, কিন্তু রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে আমি অন্তত উত্তরটা পেয়েছি যে জিনিসের দাম কেন বাড়লো, একটা যুক্তিসঙ্গত উত্তর পেয়েছি। মানুষ বলবে ঠিক আছে, তাহলে এটা মেনে নেওয়া যায়। এই যে মেনে নেওয়া যায়, যুক্তিতে মেনে নেওয়া যায়, এই পরিবেশটা তৈরি না হলে আমরা যদি ডেভিল হান্ট করতে গিয়ে শেষ পর্যন্ত লজিক হান্টের দিকে চলে যাব, যে শেষ পর্যন্ত যুক্তি করা যাবে না, আপনি সমালোচনা করলেই আপনি ডেভিল হয়ে যেতে পারেন, এইরকম আশঙ্কা নিয়ে কি একটা দেশে গণতান্ত্রিক সমাজ চলতে পারে? ডেভিল হান্ট প্রসঙ্গে যদি আমরা বলি, আসলে কোনো নিরপরাধ মানুষ এর মধ্যে পড়ে যেতে পারে কিনা, কিংবা আসলে এই যে একই দিনে একদিনের ব্যবধানেই 1308 জনকে গ্রেফতার করলো, এটা আসলে কিভাবে নির্বাচন করা হলো? এই লিস্টগুলো কোথা থেকে আসলো? কিংবা এই এত সংখ্যক ডেভিল আছে সেটি যদি তারা জেনেই থাকতো, তাহলে এই 6 মাসের মধ্যে কেন আটক করা হলো না? প্রশ্নটা তো সেখানেই। ডেভিল হান্টটা যদি শুরু হতো, কিংবা ডেভিল হান্ট, আমি নামটা করণেরই প্রথমে বিরোধিতা করতে চাই। নাম ডেভিল হান্ট না বলে, এর আগে কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলছিল, আমাদের চলছিল। তাই ডেভিল কথাটা, এটাকে আমি যেমন একটু মনে করি এটা ঠিক নয়, আবার হান্টিং অ্যাটিটিউডটাও ঠিক নয়। আমি তো হান্টিং করতে চাই নাই, আমি তো একটা সমাজকে একটা দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে চেয়েছি। ফলে আমরা যদি কাউকে, জনগণকে প্রোটেক্ট করতে চাই, তাহলে জনগণকে প্রোটেকশনের জন্য আর কোনো ভালো শব্দ কি ব্যবহার করা গেল না? কারণ শব্দও কিন্তু অনেক সময় অর্থ বহন করে। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে ডেভিল হান্ট করব আমি কাদেরকে নিয়ে? যাদেরকে নিয়ে কাজ করব তারাও কিন্তু 15 বছর এই ধরনের প্রক্রিয়া চালিয়েছে। ফলে ওই একই প্রক্রিয়ার কি পুনরাবৃত্তি হবে? তাহলে একই প্রক্রিয়ার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে আগের মতো ঘটনাই তো ঘটবে, শুধু হয়তো কয়েকটা নাম পরিবর্তন হয়ে যাবে। কিন্তু লোককে ধরা কিংবা কাউকে শাস্তি দেওয়া, অথবা কারোর বিরুদ্ধে মানে তাকে ট্যাগ করে দেওয়া, অথবা কারোর বিরুদ্ধে মামলা দেওয়া, আগের প্রক্রিয়াতেই যদি চলে, তাহলে এই ডেভিল হান্ট কিন্তু শেষ পর্যন্ত মানুষের মধ্যে একটা ভীতির রাজত্বই তৈরি করবে, ভরসা দেবে না। আমরা তো একটা ভরসা পেতে চেয়েছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ভরসা দেবেন, আমাদের প্রশাসন নিরপেক্ষ থেকে সে আমাদের ভরসা দেবেন, আমাদের বিচার বিভাগের কাছে আমরা অন্তত এই ভরসাটুকু পাবো যে আমরা বিচার প্রার্থী হলে সুবিচার পাবো। কিন্তু যদি ডেভিল হান্ট অপারেশন হয়, সে কি আদালতের কাছে যেতে পারবে? যেমন আমরা যখন ক্লিন হার্ট হয়েছিল তখন কি আদালতের কাছে যেতে পেরেছিলাম? কিংবা বিভিন্ন সময় যে নানা ধরনের অপারেশনগুলো চলেছিল, সেই অপারেশনের সময় কি সিভিল রাইটসগুলো রক্ষা করা গিয়েছিল? মানুষের মানবাধিকার কি রক্ষিত হয়েছিল?
আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলেছিলাম, আবার কি নতুন বিচার বহির্ভূত নির্যাতনের বা হত্যার নজির স্থাপনের দিকে দেশ চলে যাবে কিনা, এই ধরনের আশঙ্কাও কিন্তু তৈরি হতে পারে। আমরা চাই 6 মাস খুব বেশি সময় নয়, কিন্তু 6 মাস খুব কম সময়ও নয়। একটা গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য একটা রোড ম্যাপ তৈরি করার জন্য 6 মাস খুব বেশি মানে কম সময় ছিল না। আমরা চাই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে মানুষের, সেই আকাঙ্ক্ষাটাকে একটা সত্যিকারের গণতন্ত্র চর্চায় উন্নীত করতে গেলে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা তৈরি করা দরকার। 2, মানুষের জীবনে স্বস্তি আসবে কোত্থেকে? দুটো জায়গা থেকে মানুষের জীবনে স্বস্তি আসে। একটা হলো বাজার ব্যবস্থায় স্বস্তি আসা, দ্বিতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলায় স্বস্তি আসা। মানুষ কখনো কখনো কম খেয়েও স্বস্তিতে থাকতে পারে যদি ভাবে তার ছেলেটা অথবা মেয়েটা রাস্তায় ভয়ের মধ্যে পড়বে না, কিংবা আমি রাস্তায় ঘরে ফিরতে গিয়ে ছিনতাইকারের কবলে পড়বো না, অথবা আমাকে হঠাৎ করে কেউ হামলা করবে না, অথবা আমার চাকরিটা হঠাৎ করে কেউ কেড়ে নেবে না। এইরকম পরিস্থিতিটা মানুষ আসলে দেখতে চায় না। মানুষ দেখতে চায় যে আমার চাকরিটা থাকুক, আমার সন্তানরা একটু নিরাপদে স্কুলে যাক, আমরা একটু নিরাপদে ঘুমাতে পারি। এটা হলো স্বস্তির দিক। আর মানুষের শান্তির দিক কি? বাজারে গেলে আমার যা আয় হয় তা দিয়ে আমি আমার জীবনটা নির্বাহ করতে পারি। আমি গত মাসে যে জিনিসের দাম যা দেখেছিলাম, এই মাসে তার দাম যে 10% বেশি বেড়ে যায়, গত মাসের তুলনায় এই মাসে আমার তো 10% বেতন বাড়ে নাই। তাহলে আমাদের করার কি থাকে? পেটটাকে 10% ছোটো করে ফেলা, চাহিদাটাকে 10% ছোট করে ফেলা। আমি বাড়ি ভাড়া গত মাসের তুলনায় কমাতে পারছি না, বিদ্যুতের বিল গত মাসের তুলনায় কমাতে পারছি না, পানির বিল গত মাসের তুলনায় কমাতে পারছি না, বাসের ভাড়া গত মাসের তুলনায় কমাতে পারছি না, কিন্তু গত মাসের তুলনায় আমার আয়টা বাড়লো না। তাহলে কি করতে হবে? একটাই জায়গা আছে, হয় কাপড় চোপড় পুরনো কাপড়টাই পরো, অথবা খাওয়াটাকে একটু কমাও। এই দুটোরই প্রভাব মনস্তাত্ত্বিক জীবনে পড়ে না? ফলে এই দুইটা জায়গায় মানুষ একটু স্বস্তি পেতে চায়, একটা হলো বাজারে, আর একটা হলো আইন শৃঙ্খলায়। এই দুটোর দিকে একটু নজরটা বেশি দেওয়া দরকার। আমরা গাজীপুরের যে ঘটনাটির কথা বলছি, গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এর মধ্যে মামলা হয়েছে এবং অসংখ্য আসামি করা হয়েছে মামলার। আসলে এই যে কাদেরকে আসামি করা হচ্ছে, আমরা কি এখন যে ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল তারা কি আমরা এখন তো দেশে দেখছি না, তারা বেশিরভাগ মানুষই পালিয়ে গেছেন। তাহলে এই সন্ত্রাসী আমরা কাদেরকে বলছি? কারা আসলে এই ছাত্র জনতার উপর, ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর আক্রমণ করছে আসলে? এবং তাদের আরেকটা বিষয় যদি বলি, তাদের যে কার্যক্রম আমরা দেখেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দিল্লি থেকে ভাষণ দেওয়ার কথা বললেন, ছাত্র জনতা তার ক্ষোভে সেই 32 নম্বরে বাড়ি ভাঙচুর, সেই সাথে সারা দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তাদের বাড়ি ভাঙচুর শুরু করেছে। এই প্রতিবাদটা আসলে ভাঙচুরের মাধ্যমে কেন যেতে হচ্ছে, এবং সরকারের এই ক্ষেত্রে কোনো ধরনের ঠেকানো কিংবা তৎপরতা আমরা দেখছি না, একটা নীরব ভূমিকা দেখছি আসলে? দুটো জিনিস। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের কি নেতারা পালিয়েছে? সব কর্মী সমর্থকরা পালিয়ে গেছে? পালায়নি তো। তারা কি করেছে? তারা কেউ কেউ লজ্জিত, কেউ কেউ ভীত, কেউ কেউ আওয়ামী লীগের দুঃশাসনের কারণে লজ্জিত হয়েছেন, তাদের একটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসার সুযোগ আছে। আর যারা ভীত সন্ত্রস্ত, তারা আত্মরক্ষার পথ খুঁজছেন বিভিন্ন দলের মধ্যে ঢুকে গিয়ে, লুকিয়ে আছেন, তারা গোপনে আছেন। আর কেউ কেউ আছেন যারা সুযোগের অপেক্ষায় আছেন বা সময়ের অপেক্ষায় আছেন, যে দিন এরকম থাকবে না, একদিন আবার হয়তো আমরা ফিরে আসব। তো এইরকম 3টে ক্যাটাগরিতে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমরা দেখি, তাহলে সবার ক্ষেত্রে আমাদের আচরণ কি একরকম হবে? তা তো হবে না। আবার এই যে ভাঙচুর করা, গুড়িয়ে দেওয়া, এই যে গুড়িয়ে দেওয়ার মানসিকতা, এর মধ্যেও কিন্তু এক ধরনের প্রবণতা আছে শক্তি দেখানোর, এবং এই শক্তির পিছনে সে কিন্তু মনে করে পিছনে আমার রাষ্ট্র আছে, আমাকে কেউ বাধা দেবে না, বরঞ্চ আমাকে নীরব সমর্থন দেবে। তা নাহলে বুলডোজার নিয়ে এসে কিংবা ওই এক্সকাভেটার নিয়ে এসে যে ভেঙে দেওয়া, এটা কি করতে পারে? এই কারণে যখন মনে করবে আমার পিছনে আমার প্রশ্রয় আছে। তো এই যে প্রশ্রয় নিয়ে কোনো কিছুকে গুড়িয়ে দেওয়া, আপাত দৃষ্টিতে এটা একটা বিজয় মনে হতে পারে, কিন্তু এই বিজয়ের পিছনে একটা কিন্তু কালো ছায়া সবসময় তাড়া করতে থাকবে, যে একটা ফ্যাসিস্ট মানসিকতা আবার কিন্তু গড়ে উঠছে, যে আমার শক্তি থাকলে আমি সব গুড়িয়ে দিতে পারি। একটা সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এখন যে কোনো কার্যক্রম আসলে সরকারের মাধ্যমে যাওয়া উচিত। আর আমরা যদি ধরেন 300 আওয়ামী লীগের সদস্য, সংসদ সদস্য আছেন, তাদের 300 বাড়িঘর আছে, তো গুড়িয়ে দিলে তো সম্পদটা নষ্ট, তারা তো বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। সরকার চাইলে সেগুলো তাদের আয়ত্তে নিয়ে সেগুলো কোনো পরবর্তী পদক্ষেপ নিতে পারে, কিংবা কোনো ব্যবস্থা করতে পারে, সেটিকে কমিউনিটি ক্লিনিক করতে পারে, কিংবা অন্যান্য ব্যবস্থাও নিতে পারে আসলে, যদি সরকার। আমরা সেটা না দেখে দেখছি যে আসলে সহিংসতার দিকে যাচ্ছে, সম্পদের দিক, সম্পদটা ধ্বংস করার। হ্যাঁ,
রাগে মানুষ সম্পদ ধ্বংস করে ফেলতে, মানুষ নিজের খুব পছন্দের মোবাইলটাও আছাড় মেরে ভেঙে ফেলতে পারে, ফলে সম্পদ নষ্ট করা একটা দিক। কিন্তু মনন জগতে তার প্রভাবটা কি থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা এর মধ্য দিয়ে কী তৈরি করতে চাইলাম। আমরা কি একটা ভীতির রাজত্ব তৈরি করতে চাইলাম, যে আমি চাইলে কিন্তু সব করতে পারি। এই যে আমরা চাইলে সব করতে পারি, তার মানে আমি আইনের ঊর্ধ্বে উঠে যাচ্ছি, এবং আমি আর মনে করছি যে আমাদের ইচ্ছাটাই সব, এখানে কোনো আইন দরকার নাই, এখানে কোনো নীতি দরকার নাই, এখানে কোনো শৃঙ্খলা দরকার নাই। আর একটা খুব মানে ভুল বিভ্রান্তিকর তথ্যর মতো মনে হয়েছে আমার কাছে, বলছে যে আওয়ামী লীগের প্রাণভোমরা আছে এখানে। আচ্ছা, কোনো ভবনে কি কোনো দলের প্রাণভোমরা থাকে? ভবন তো মানুষ তৈরি করে। প্রাণভোমরা থাকে মানুষের মনের মধ্যে, সংস্কৃতির মধ্যে, তার সংগ্রামের মধ্যে, তার স্বপ্নের মধ্যে। তা আওয়ামী লীগের রাজনীতিটাকে অকার্যকর প্রমাণ করে দিয়েছে অভ্যুত্থান, সেটা হলো সাংগঠনিকভাবে। এখন যদি আওয়ামী লীগের রাজনীতিটাকে অকার্যকর প্রমাণ করে দেওয়া যায় যে তোমরা যেভাবে দেশটা পরিচালনা করেছো তাতে উন্নয়নের নামে লুণ্ঠন হয়েছে, তাতে গণতন্ত্রের নামে আসলে গণতন্ত্র বিরোধী কাজ হয়েছে, নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে, ফলে আমরা বিকল্প জিনিসটা দাঁড় করাচ্ছি। আমরা রিয়েল একটা ডেমোক্রেটিক সিস্টেম তৈরি করতে চাই, জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত রাখতে চাই, রাষ্ট্রের প্রতিটি পয়সার আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে চাই, কারণ এটা জনগণের ট্যাক্সের পয়সা, এই পয়সার অপচয় যেন না হয়। তোমাদের মতো ওই কথিত মেট্রো রেল দেখিয়ে আমরা কোনো অপচয়মূলক খাত তৈরি করতে চাই না। এগুলো তো তৈরি করতে হবে, তখন না মানুষের মনন জগৎ থেকে এটা চলে যাবে। যেমন ধরুন মুসলিম লীগ, কেমন করে মুসলিম লীগ মানুষের মন থেকে হারিয়ে গেল? যে মুসলিম লীগের নেতৃত্বে না 47 সাল হয়েছিল, সে মুসলিম লীগ হারিয়ে গেল কেন? ভাষা আন্দোলনের এই প্রবল জোয়ারে। দ্বিতীয় কি, শিক্ষা আন্দোলনের একটা প্রবল জোয়ারে। তো 52 আন্দোলন এবং 62 আন্দোলন মুসলিম লীগকে একদম কার্যকরভাবেই দুর্বল করে দিল। ঠিক তেমনি কোনো একটা রাজনৈতিক দলের অকার্যকারিতা প্রমাণিত হয় শুধুমাত্র গায়ের জোরে তাদের নেতাদেরকে দমন করে বা জেলে পাঠিয়ে তা নয়। আওয়ামী লীগ সেই চর্চা করেছে না, 15টা বছর বিএনপিকে সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে রেখেছে না, পাশাপাশি জামায়াতকেও তারা নিষিদ্ধ করেছিল। আসলে তাতে কিছু হলো? শেষ পর্যন্ত কিছু হলো? হয় না। শক্তি দিয়ে কখনো কখনো চেপে রাখা যায়, কিন্তু নিঃশেষ করে দেওয়া যায় না, বরঞ্চ সেটার বহুমুখী তার প্রতিক্রিয়া এবং প্রভাব ঘটায়। এগুলো কিন্তু আমাদের একটু শিক্ষা নেওয়া দরকার ছিল। ফলে আমরা মনে করি বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলন একটা অনেক দিনের পুরনো অনেক বেদনা মানুষে কিন্তু সামনে এনেছিল, যে এত দিক থেকে বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশের শ্রমিকরা, বাংলাদেশের কৃষকরা, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের সংখ্যালঘুরা, বাংলাদেশের আদিবাসীরা, এমনকি সত্যিকার অর্থে যারা একই কাজ করেও সমকাজে সম মজুরি পেত না, এইরকম মানুষেরা, এবং ইনফর্মাল খাতের এই যে লক্ষ লক্ষ শ্রমিক যারা দিন আনে দিন খায়, এই মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, এই সব মানুষের বৈষম্যের বেদনা পুঞ্জীভূত হয়েছিল বিক্ষোভে। এবং বিক্ষোভে বলছিল এই সরকারের অবসান ঘটানো দরকার, কারণ আমার দিন চলে না, ওদের হাজার কোটি টাকার সম্পত্তি হয় কোত্থেকে? সে এইরকম বিলাসবহুল প্যালেস তৈরি করে কীভাবে? কী ছিল তার পৈতৃক সম্পত্তি, অথবা কোথা থেকে তিনি এই সম্পত্তি পেলেন? এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মধ্যে তৈরি করেছিল। ফলে বৈষম্য মানুষকে বিক্ষুব্ধ করেছিল, আর বেদনায় মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। এই বিক্ষুব্ধ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা গুলির সামনে দাঁড়িয়েছে, তারা নির্যাতনের সামনে দাঁড়িয়েছে। যে আজকে ধরুন যে 1000 ছেলে উপরে মারা গেল, কিংবা যে 20,000-এর মতো ছেলেমেয়েরা পঙ্গু হয়ে আছে, তাদের চোখ, তারা এখন চিকিৎসার জন্য মিছিল করে। ভাবুন তো ওদের কাছে আমাদের জবাবদিহিটা কি? ওরা তো তাদের চোখ হারিয়েছে, আমরা যেন ভালো করে দেখতে পারি বলে, ওরা ওদের পা হারিয়েছে আমরা যেন ঠিক মতো চলতে পারি বলে। তা আমাদের একটা গণতান্ত্রিক পথে দেশটাকে পরিচালনা করার জন্য নিজের অঙ্গ হারালো, আমরা সেই দেশটাকে কি গণতন্ত্রের দিকে নিয়ে যাব, নাকি আবার ওই প্রতিহিংসার পথে পরিচালিত করব? এই প্রশ্নটাও কিন্তু এখন আমাদের সামনে খুব বড় হয়ে দেখা দিয়েছে। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বিএনপি। আলোচনায় ফিরতে চাই, তাকে দিয়ে শুরু করব। নীলুফার চৌধুরী মনি, আমরা এর আগে যেমনটি আলোচনা করছিলাম, আসলে অপারেশন ডেভিল হান্ট নামে একটি নতুন কর্মসূচি বা নতুন অপারেশন অভিযান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে। মূলত গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর আক্রমণের পরই এ ধরনের ঘোষণা এলো, এবং একদিনের ব্যবধানে 1308 জনকে গ্রেফতার করা হয়েছে। আসলে এর আগেও কিন্তু আমরা দেখেছি যৌথ বাহিনীর অভিযান চলছিল, সেখানেও আসলে যারা অপকর্মের সাথে জড়িত কিংবা ফ্যাসিবাদের সাথে জড়িত কিংবা দেশকে অস্থিতিশীলতার সাথে সম্পৃক্ত তাদেরকেও গ্রেফতার করা হচ্ছিল। এই নতুন করে 1308 জনকে কিভাবে আসলে শনাক্ত করা হলো এবং তারা এতদিন কোথায় ছিল? আসলে এই নতুন অভিযান নাম করে তাদেরকে গ্রেফতার করা হলো,
এটার মূল উদ্দেশ্য কি বলে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই যে 1308 জনকে 1308 জনকে অ্যারেস্ট করলো, 6 মাস এরা কোথায় ছিল? এদেরকে কি চোখে পড়ে নাই? যদি অ্যারেস্ট করে থাকে, আমি জানি না যে সঠিক মানুষগুলোকে অ্যারেস্ট করেছে কিনা। যদি করে থাকে তাহলে এই এতদিন কেন চুপ করে থাকা হলো? 1 নাম্বার। 2 নাম্বার হলো যে সরকারকে আমরা অনেকবার করে বোঝানোর চেষ্টা করছিলাম। এই সরকার রাষ্ট্র পরিচালনা হাতে নেওয়ার পর থেকেই আমরা বোঝানোর চেষ্টা করছিলাম যে আওয়ামী লীগদেরকে ছেড়ে দেওয়া যায় না, ছেড়ে দেওয়া উচিত না। তাদেরকে ওনারা বললেন নিষিদ্ধ করবে, নিষিদ্ধ একটা খেলা শুরু হয়ে গেল। বাট অ্যারেস্ট না করলে, নিষিদ্ধ করে ওনাকে ছাড় দিয়ে দিলে ওনাদেরকে লাভটা কি? দেশের কোনো লাভ হবে? দেশ তো এই অরাজকতা থেকে আরও অরাজকতার মধ্যে পৌঁছাচ্ছে। তো তারা কিন্তু সেই কথাটা, আইনের অনুশাসন যদি বলবৎ থাকতো তাহলে আজকে এই কথাগুলো, এই জিনিসগুলো আমাদের দেখতে হতো না। দেখেন, 6 মাস আগে, 7 মাস আগে একটা দেশ স্বাধীন হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, সাকসেস হয়েছে। তরুণ থেকে শুরু করে জনজাগরণ ছিল, সবাই ছিল, সব বয়সী ছিল। তরুণরা হয়তো আগে ছিল, সামনের কাতারে ছিল, ভালো, আমরা তাদেরকে ধন্যবাদ দিই। কিন্তু ঘটনা যেখানে যে তারপরে যাদেরকে অ্যারেস্ট করা হলো, 3 দিন সরকার ছিল না, তাও তো এত মব ছিল না। মব ছিল, কিন্তু পরবর্তীতে যেভাবে মব আমরা দেখছি সব জায়গায়, তো তাহলে 3 দিন পরে সরকার যে আসলো, আসার পরে কোনোটাই আমরা দেখতে পারলাম না ওরকম। আমরা কিন্তু বারবার বলছিলাম যে আওয়ামী লীগের যারা প্রেতাত্মা যারা আছে, যারা পালিয়ে যেতে দেওয়া হয়েছে, কেন যেতে দেওয়া হলো, এবং যারা আছে তাদেরকে যেন আইনের আওতায় খুব অতি সত্বর আনা হোক। কিন্তু ওইভাবে ওরকম করে কোনো আইনের আওতায় আনা হয় নাই। যে মামলাগুলো হয়েছে, সে মামলাগুলোর যে খুব একটা মেরিট আছে, সামনের দিনে যে খুব ভালো কিছু হবে। এই যে যেমন ধরেন উপদেষ্টারা বলছে হঠাৎ নতুন সুর যে আগে বিচার তারপরে নির্বাচন। তো বিচারটা, এই যে মামলাগুলো হয়েছে, এই মামলার শেখ হাসিনার নামেই মনে হয় 130-40টার মতো মামলা। এই মামলার রায় কি একবারে হবে না কবে নাগাদ হবে, তারপরে নির্বাচন হবে? আমরা তো দেখেছি বাংলাদেশের মামলাগুলোর জটটা কিভাবে থাকে। তো এর মধ্যে আপনার সবাইকে, প্রায় মেন বড় বড় প্রোফাইলের, তাদেরকে ছেড়ে দেওয়া হলো, চলে যেতে দেওয়া হলো, সুযোগ করে দেওয়া হলো। তো তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা কিভাবে আপনার সঠিক জায়গায় সঠিক নিয়মে আসবে? তারা তো, এই সরকার কোনো জায়গায় তাদের সফলতা নাই। এবং এই জায়গাটা যেটার কথা তারা বলে যে তারা আসছে কিসের জন্য, স্বৈরাচারের পতন হওয়ার পরে তারা আসছে, আমরা চুপ থেকেছি, আমরা তাদেরকে এক ধরনের সায় দিয়েছি। আমরা কিন্তু কয়েকদিন আগে দেখলাম যে যারা আহত তারা মিরপুর সড়ক অবরোধ করে আসলে এই ফ্যাসিবাদদের দোসরদের আটকের জন্য তাদের গ্রেফতার হলো না, বিচার কাজ শুরু হলো না, এই ধরনের। তারপরে শাহবাগে আমরা দেখেছি যারা শহীদ পরিবারের সদস্যরা এসেছিল, তাদেরও একটি দাবি দেখেছিলাম। আসলে আমরা তাদেরই দাবি দেখছি। আর যারা মানে সুবিধাভোগী, তারা কিন্তু এখন অত মনে করছে না। যেটুকু মনে করলে নিজেদের লাভ হবে ওইটুকুই মনে করছে। আর যারা হতাহতর পরিবাররা, তারাই এই আমাদের সঙ্গে তারা বলছে, আমরা বলছি, তারা বলছে। তো সেইখানে যদি অ্যারেস্ট করা হতো তাহলে আজকে এই অবস্থাটা হতো না। তো অ্যারেস্ট করা এখন যদি হয়ে থাকে, তাও যদি সুস্থভাবে, যেমন ধরেন আপনার মব জাস্টিস যেমন শুরু হয়েছে, এটাও যেমন সত্যি কথা। আবার কারো যাদের হাতে কুমিল্লার ওই ছেলেটা মারা গেল যুব দলের, যার কোনো দায়ী নেই, কোনো দোষী নেই, চাকরি করে একটা সংসার পালে, 4টা সন্তান সহ, তার বউ কোথায় গিয়ে দাঁড়াবে? তো এরকম আমরা চাই না, এরকম জাস্টিসটা আমরা চাই না। আমরা যে মবের মতো জাস্টিস হোক এটা চাই না। ওই জায়গায় যারা দ্বারা অ্যারেস্ট হবে, চাইলে সরকার চাইলে 10 দিনের মধ্যে বাংলাদেশকে ঠান্ডা করে দিতে পারে, শান্তি এনে দিতে পারে। সরকার চায় নাই, তাই হয় নাই। সরকার তো নিজের মধ্যেই তো আপনার ফ্যাসিস্টের দূষরদেরকে ঢুকিয়েছে। তারা, আপনার মনে বলে না যে শস্যের মধ্যে ভূত, সেই ভূত তো আপনার সব কিছু রক্ষণাবেক্ষণ করছে। তারা তো তাদের বিপক্ষে যাচ্ছে না। তো তাদের বিপক্ষে না গেলে তারা বাংলাদেশের বিপক্ষে। তো এই জায়গা থেকে আমরাও বলেছি, তাও কোনো কাজে দেয় নাই। ছাত্ররাও কিন্তু বলেছে কারো নাম ধরে যে এদেরকে পদত্যাগ করতে হবে, কিন্তু তারাও কিন্তু ফেল করেছে। তো এই জায়গাটায় আমরা বলতে চাই যে সরকার কতটা আন্তরিক, এটা আমাদের বুঝতে হবে। এবং অপারেশন ক্লিন হার্ট ছিল, নিশ্চয়ই আপনি জানেন,
1-11 সময় অপারেশন ক্লিন হার্ট ক্লিন করতে গিয়ে কিন্তু আমাদের নিজের দলের লোকদেরকে ক্লিন করে ফেলেছিল, কারণ তার আগে আওয়ামী লীগ সরকার ছিল এবং সারা বাংলাদেশে আমাদের ছেলেদের নামে মামলা ছিল। মামলা ধরে ধরে কিল করেছে, যাতে যে দল ক্ষমতায় তার লোকগুলা মারা গেলে সেই দলের হাত পা বেঁধে রাখা গেল। হয়েছেও অনেকটা তাই। এতগুলো আসন পাওয়ার পরও যখন 1-11 হয়েছে আমাদের আর কিছু করার ছিল না, কারণ আমাদের যারা ডেডিকেটেড কর্মীদের তাদেরকে অনেককেই মেরে ফেলা হয়েছিল। তো ওই দোহাই দিয়ে তো এরকম আমরা চাই না যে আবার এই ধরনের কোনো যে ভুলভাল জায়গায় হোক। আমরা চাই সত্যিকার অর্থে যদি এই যে আপনার কি ডেভিল হান্ট যদি করাই হয়, সেটা যেন সত্যিকার অর্থে যে অপরাধী সে যেই হোক না কেন, যে অপরাধী তাকেই যেন শুধু অ্যারেস্ট করেই ক্ষান্ত না, তার যেন শাস্তি হয়। তার সে কোথা থেকে সে ইনকাম করলে তার ইনকামের উৎসটা কোথায় সেটার যেমন আমরা জানতে চাই এবং জনগণ জানতে চায়, এবং তারাও যেন এটা ওইভাবে তারা বিহিত করে। বিহিত করা মানে এই না যে আইন নিজের হাতে তুলে নেওয়া, আইনে প্রকৃত শাস্তিটাই আমরা দাবি করছি তাদের, এটাই যেন হয়। জি, ধন্যবাদ জনাব রতন। আসলে এই যে বর্তমান প্রেক্ষাপট এবং শেখ হাসিনার যে আমরা একটা বক্তব্যকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা বা ক্ষোভ আমরা দেখেছি ছাত্র জনতার, এই সব কিছুকে কেন্দ্র করে আসলে নির্বাচনের উপর কোনো প্রভাব পড়তে পারে কিনা, নির্বাচন পিছিয়ে যাওয়া কিংবা নির্বাচনে যে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেটার উপর কোনো প্রভাব পড়বে কিনা? এই আলোচনার আগে আমি 1 মিনিট অন্য একটা বিষয়ে কথা বলতে চাই। যেমন ধরুন আমরা দেখলাম যে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর দ্বিতীয় দফা ভাঙচুর হয়েছে। হ্যাঁ, মানুষ বলেছে কিংবা এই ছাত্ররা বলেছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, ফ্যাসিবাদের আর কোনো পুনর্জাগরণ হতে দিতে চায় না। কিন্তু সেই সময় আবার আরেকটা ঘটনা শুনলাম যে গাজীপুরে ওই মোজাম্মেল সাহেবের বাড়িতে লুটপাট হচ্ছে, এটা শুনে লুটপাট ঠেকাবার জন্য আবার ছাত্ররা দৌড়ে যাচ্ছেন। তাহলে একদিকে বলছে যে ভাঙচুর করাটা ক্ষোভের বহিঃপ্রকাশ, আর একদিকে লুটপাট ঠেকাবার জন্য তারা দৌড়ে যাচ্ছেন। এইটা কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি করছে যে কেন এরকম হয়। ফলে এগুলো একটু ক্লিয়ার করতে হবে। 2 নম্বর হচ্ছে যে এই অপারেশন ডেভিল হান্ট সেটা এর আগেও আমি একটু বলেছি, ডেভিল হান্টের নামে যেন কোনো ডেভিল ডিজাইন না হয়, সেটাও যেন একটু খেয়াল করে মানুষ, যে সত্যি কি দুর্বৃত্ত দমন হচ্ছে নাকি অনেক কিছুকে আড়াল করার চেষ্টা হবে। আমাদের এই শাসক গোষ্ঠী তারা কিন্তু পুরনো ব্যবস্থা দিয়েই পরিচালিত হচ্ছে, ফলে পুরনো ব্যবস্থার এরকম অনেক নজির আছে। 3 নম্বর আরেকটা দিক হলো যে দ্রব্যমূল্য এবং জীবনযাপন যে অসহনীয় হয়ে উঠেছে, মানুষ যে জীবনে একটু স্বস্তি চায়, সেই পথে না হেঁটে এই ধরনের পথে হাঁটার প্রবণতাটা কেন দেখা দিচ্ছে। আর 4 নম্বর যে প্রশ্নটা সেটা আপনি বললেন যে নির্বাচনটা কি তাহলে সময় মতো হবে। আসলে নির্বাচনের সময়টা কত এটাই তো আমরা জানতে চাচ্ছিলাম, যে একটা রোড ম্যাপ থাকুক, মানুষ বুঝবে, রাজনৈতিক দলগুলো বুঝবে যে আগামী এতদিনের মধ্যে নির্বাচন হওয়ার একটা চেষ্টা করছে সরকার, তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিটা রাজনৈতিক দল নিচ্ছেন, এবং এই নির্বাচনটাকে সুষ্ঠু করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তারও নিজেও কিছু পদক্ষেপ নিচ্ছেন। সেই পদক্ষেপের মধ্যে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে গেলে কী ধরনের অধ্যাদেশ জারি করতে হবে, 2 প্রশাসনকে কিভাবে ঢেলে সাজাতে হবে, নির্বাচন কমিশনকে কিভাবে নিরপেক্ষ রাখতে হবে, এবং নির্বাচনের সময় সরকার তার ভূমিকাটা কি হবে। যেমন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে নির্বাচন কমিশন যেই হোক না কেন, ক্ষমতাসীন সরকার যদি সহযোগিতা না করে কোনো নির্বাচন কমিশনের পক্ষে কিন্তু নির্বাচন সুষ্ঠু করাটা সম্ভব নয়। ফলে নির্বাচনকালীন সরকারের অ্যাটিটিউডটা কী হবে, এগুলো পরিষ্কার করা দরকার। আর তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, যে নির্বাচন দরকার এই কারণে গণঅভ্যুত্থান হয়েছে নৈতিক শক্তিতে, সেটার একটা আইনগত একটা সমর্থন আছে, কিন্তু এটার যদি আইনগত ধারাবাহিকতা রক্ষা করতে হয় তাহলে পরবর্তী পার্লামেন্টে গিয়েই কিন্তু এর আইনি বৈধতাটা দিতে হবে। ফলে 1 বছর পরে হোক আর 13 বছর পরেই হোক, একটা পার্লামেন্টের মাধ্যমেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাকে সাংবিধানিক বৈধতা দিতে হবে। এই সময়ের কর্মকাণ্ডগুলোকে ডক্ট্রিন অফ নেসেসিটি বলি অথবা জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ বলি, সেই হিসেবে স্বীকৃতি দিতে হবে। 3, এই সময় যে সমস্ত আইন এবং বিধিবিধানগুলো অধ্যাদেশের আগে নামে যেগুলো হবে, সেই অধ্যাদেশগুলোকেও হয় গ্রহণ করতে হবে অথবা সেগুলোকে বাতিল করতে হবে, অথবা এই সময় যে সমস্ত সুপারিশ আসবে সংস্কার কমিশনগুলোর কাছ থেকে, সেই সুপারিশ অনুযায়ী দেশটা কীভাবে পরিচালিত হবে সব কিছুই কিন্তু ডিসাইডেড হবে নেক্সট পার্লামেন্টে। ফলে ওইটাকে ডিলে করা মানে হচ্ছে কি আমাদের ভবিষ্যৎ যাত্রাটাকেও একটু ডিলে করে দেওয়া।
ফলে এই কারণে মনে করি যে নির্বাচনে কে নির্বাচিত হবে এটা জনগণের ইচ্ছার ব্যাপার, কিন্তু জনগণ যেন মনে করে একটা নির্বাচনের মধ্য দিয়ে যাচাই বাছাই করার পরিবেশ তৈরি হচ্ছে এবং নির্বাচনের মধ্য দিয়ে গ্রহণ বর্জনের যে সংস্কৃতিটা তৈরি হচ্ছে, এর মধ্যে রাজনৈতিক দলগুলো তারাও একটা জবাবদিহির মধ্যে পড়বে। আগের মতো আর কেউ ফ্যাসিস্ট হতে চাইবে না বা পারবে না। জি, নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করতেছি। আসলে নির্বাচন নিয়ে আজকে আমরা দেখেছি বিএনপি একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছে, তাদের সাথে আলোচনা হয়েছে এবং নির্বাচনের সময়সীমা নিয়ে কালকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে তারা সন্তুষ্ট এবং জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দিকে এগোবে নির্বাচন কমিশন, এমনটি আশা করছে বিএনপির পক্ষ থেকে এবং কালকে আরও হয়তো সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা হতে পারে। আপনাদের অবস্থান আসলে নির্বাচন নিয়ে এখন কিভাবে আপনারা চিন্তা করছেন? আসলে দেখেন, বিএনপির তো প্রথম থেকেই একদম ক্লিয়ার যে ফার্স্ট যখন দেখা করতে গিয়েছে তখনই বলেছে যৌক্তিক সময়, তারপরে যখন দেখা করতে গিয়েছে বলেছে যে রোড ম্যাপ। সো বিএনপি নির্বাচনটা চান যে এই কারণে যে বিএনপির কাছে তত্ত্বাবধায়ক সরকারও যা, অন্তর্বর্তীকালীন সরকারও তা। তো একটা সরকার যখন চাপের মুখে পালিয়ে চলে গেছে তখন তারা দায়িত্ব নিয়েছে, তারা একটা সুন্দর নির্বাচন দিবে এবং একই সাথে তাদের সংস্কারের জিনিসগুলো উঠতে থাকবে, তারা কাজ করতে থাকবে। যখন নির্বাচন হয় সংস্কার যেতটুকু আগালো বাকিটুকু ইলেক্টেড প্রতিনিধিরা সংস্কারটাকে আপনার সফলভাবে এটাকে বাস্তবায়ন করবে। কারণ তাদের হাজয় যুক্ত হয়েছে না বললে কিন্তু আপনি যতই সংস্কার করেন কোনো লাভ হবে না। যেটা ১/১১ সময় অনেক সংস্কার করা হয়েছিল, সেখানে মানে তার 1/3 আপনার ফুলফিল হয় নাই। তো সেই জন্য বলছি যে তারা যেহেতু সময় নষ্ট করবে তাদের ব্যর্থতা ততই প্রকাশিত হতে থাকবে। কারণ দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, এটা কোনোভাবেই সরকার এখানে সিন্ডিকেটদের ধরতে পারছে না, অথচ এই সরকারই কিন্তু ধরতে পারতো, কারণ এই সরকারের কোনো রাজনৈতিক দল ছিল না। রাজনৈতিক দল যখন রাষ্ট্র পরিচালনা আসে তখন তাদের কিছু বাধ্যবাধকতা থাকে, কিন্তু ওনারা কোনো ইলেকশনে আসে নাই বলে ওনাদের বাধ্যবাধকতা ছিল না, ওনারা চাইলেই পারতেন। কিন্তু কেন ওনারা করলেন বা পারলেন না তা আমরা জানি না। এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু কোনোখানেই আমরা সফলতার স্বাক্ষর দেখতে পাইনি। সেই জায়গা থেকে আমরা বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়ার কোনো বিকল্প হতে পারে না। বিএনপি তাই মনে করে, বাংলাদেশের জনগণও তাই মনে করে, বাংলাদেশের অনেক রাজনৈতিক দল সেটাই মনে করে যে নির্বাচনটা দিয়ে দিক, ওনাদের সম্মান ওনাদের থাকবে, আমরা সারা জীবন ওনাদেরকে মনে রাখবো যে ওনারা এই দেশের ক্রান্তিকালে ওনারা এসেছিলেন। কতটুকু পেরেছেন কতটুকু পারেন নাই তা না, ওনারা এসেছিলেন। কিন্তু ওনারা যদি ওইখানে ক্ষমতাকে কক্ষিগত করার জন্য চেষ্টা করেন, যেটাই যে বলেন যে নির্বাচন কখনো এক সময় এক কথা বলেন, অথবা প্রথমে বলেন যে হ্যাঁ সংস্কার যে পর্যন্ত হলো তারপরে আমরা নির্বাচনের দিকে, যদি রাজনৈতিক দল চায় নির্বাচনের দিকে যাব, আবার তার পরক্ষণেই কিন্তু বলেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচনের দিকে যাব। এই যে এই কথাগুলো কিন্তু জনগণের মনে সন্দেহের উদ্রেক করে। সেজন্য আমরা বলি যে ক্লিয়ার কাট থাকা ভালো। প্রত্যেকেই ওইখানে দায়িত্বশীল মানুষ, তাদের প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড আছে, হতে পারে রাষ্ট্র পরিচালনার ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু তাদের আলাদা আলাদা একটা ব্র্যান্ড আছে। সেই জায়গা থেকে তারা জনগণের কাছে যে কমিটমেন্ট করবে, আমরা আশা করব যে সেই কমিটমেন্ট তারা তাদের সবটুকু দিয়ে রক্ষা করবে। সেই রক্ষা করার প্রত্যয়টা আমরা যেমন চাই তেমন যদি নির্বাচন যদি দিতে চেয়ে যদি না দেয়, তাহলে যে সোজা আঙুলে ঘি না উঠলে আবারও হয়তো আমাদের আন্দোলনের দিকেই ধাবিত হতে হবে, যেটা আমাদের রাজনৈতিক দল ইতিমধ্যেই বলেছে, আপনারা জানেন। জি, ধন্যবাদ আপনাকে জনাব রাজিকুজ্জামান রতন। আমরা একবারই শেষ পর্যায়ে আসলে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সাথে কি সরকারের দূরত্ব বাড়ছে কিনা, কি মনে করেন আপনি? এই প্রশ্নটা আসলে করাই দরকার ছিল না, তাই না? কেন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়বে? এই সরকার তো নির্বাচনের মধ্যে দিয়েই তো সংস্কার এবং সংস্কারকে সংকুচিত করা, ছোট করা, মোটা দাগ চিকন দাগ, আসলে এইগুলো প্রশ্ন আসলে এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা জনগণের মধ্যে আছে। হ্যাঁ, যে কারণে তো আপনি প্রশ্নটা করলেন। আসলে এই প্রশ্নটা হওয়া উচিত ছিল না। উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্রান্তিকালের দায়িত্ব পালনকারী সরকার হাসি মুখে বিদায় নিয়ে যাবেন, এইটাও ছিল আমাদের প্রত্যাশা। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কি কাজগুলো করবে, অন্তত যতটুকু সংস্কার না হলে নির্বাচনটা সুষ্ঠু করা যায় না সেটুকু তারা করবেন, এবং বাকিটা বলবেন আগামীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন তারা দেখবেন 5ই আগস্টের আগের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরের বাংলাদেশ যেন এক না থাকে।
5ই আগস্টের আগে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, আপনারা একটা ডেমোক্রেটিক কালচারের দিকে চলে গেছেন। এই একটা উল্লম্ফন যেন হয়, অভ্যুত্থান শুধুমাত্র কাউকে ক্ষমতা থেকে টেনে নামানো নয়, অভ্যুত্থান হচ্ছে নতুন সমাজ গড়ারও একটা প্রাথমিক পদক্ষেপ। এই জায়গাটা যদি একটা মানে যাত্রাপথের সূচনা বিন্দু হিসেবে কাজ করতেন, অথবা মিটিং গ্রাউন্ড হিসেবে কাজ করতেন, যে অন্তর্বর্তীকালীন সরকার একটা রিলে রেসের মতো একটা গণতান্ত্রিক পদ্ধতিকে পরবর্তী অধিকতর গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করলেন, তাহলে মানুষ কিন্তু খুবই আশ্বস্ত হতো বা আশ্বস্ত হবে। এখনও মানুষ কিন্তু সেই ভরসা নিয়েই আছে। ফলে রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব বাড়ানো কোনো ভালো কাজ হবে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব দিয়ে কিভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ ঘটানো যায় সেই কাজটাই অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম দেশের বর্তমান পরিস্থিতি এবং অপারেশন ডেভিল হান্ট নিয়ে। নির্দিষ্ট কোনো অপারেশন নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে এবং দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সোচ্চার থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, যেমন তেমনি সবাইকে সচেতন থাকতে হবে, সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, জনগণকে সোচ্চার থেকে যে কোনো ধরনের অপকর্ম অপতৎপরতা রুখে দিতে সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, এবং সবাই মিলে এটি সুন্দর কাঙ্ক্ষিত দেশ করতে হবে, এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকায় শুভরাত্রি।